what are the origins of acid and bases, and these are discussed earlier. pH, and there are some defense mechanism against pH judgment. Number one is buffer system, then pulmonary system, and then renal system. And this is the body buffer system. And most important buffer of our body is Henderson-Hasselbalch. Sorry. Henderson-Hasselbalch ইকুয়েশন দিয়ে আমরা শেষ পর্যন্ত যেটা আসছিলাম সেখান থেকে আমরা ডিসকাস শুরু করব। সেখান থেকে আমরা আমাদের ডিসকাশন শুরু করব, ঠিক আছে? এখন আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার, অ্যাসিড বেস ডিসঅর্ডার কেন হয়? অ্যাসিড বেস ডিসঅর্ডার হয় দুটো জিনিসের কম বেশির জন্য। নাম্বার ওয়ান ইজ বেস বাইকার্বনেট, আর নাম্বার টু হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ অ্যাসিড, আর এটা হচ্ছে বেস। এইটা আমরা কোথা থেকে পেয়েছি যে এই দুটো জিনিসের সমস্যা হলে যে ডিসঅর্ডার হবে সেটা কি অ্যাসিড বেস ডিসঅর্ডার হবে? কেন? কারণ আমরা হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনতে দেখিয়েছি লাস্টে যে pH is proportional to bicarbonate ion divided by PCO2, এটা আমরা ইকুয়েশন থেকে দেখেছিলাম। কাজে এই pH এর কম বেশি হবে আইদার বাইকার্বনেটের কম বেশির জন্য অথবা PCO2 এর কম বেশির জন্য। বাইকার্বনেট বাড়লে pH বাড়বে, বাইকার্বনেট কমলে pH কমবে, কারণ এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর PCO2 বাড়লে pH কমবে, PCO2 কমলে pH বাড়বে, যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? এখন বাইকার্বনেট বা বেস যদি বেড়ে যায়, বাইকার্বনেট বেড়ে গেছে আর অ্যাসিড কমে গেছে, এরকম যদি হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালক্যালোসিস। আর যদি বাইকার্বনেট কমে যায় আর PCO2 বা অ্যাসিড বেড়ে যায়, তাহলে যে জিনিসটা হবে সেটাকে আমরা বলবো অ্যাসিডোসিস, ঠিক আছে? এটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? ওকে, এখন অ্যালক্যালোসিস মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যালক্যালোসিস? অ্যালক্যালোসিস মানে হচ্ছে ব্লাডের pH বা বডি ফ্লুইডের pH বেড়ে যাবে দেন নরমাল। নরমাল pH আমরা জানি 7.4। যদি কোনো কারণে ব্লাডের pH বেড়ে যায় এবং সাথে সাথে সাইন সিম্পটম প্রকাশ পায়, তাহলে যে কন্ডিশনটা হবে সেটাকে আমরা বলবো সব গেল, সময় মতো আসে না,
এমনি অনলাইন ক্লাস, তারপরে যদি এরকম করে তাহলে কিভাবে হবে, সব চলে গেল। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই অ্যালকালোসিস? অ্যালকালোসিস ইজ ইকুয়াল টু ব্লাড পিএইচ ইনক্রিজড প্লাস সাইন সিমটম। হ্যাঁ, এসএস মানে সাইন সিমটম। আর যদি সাইন সিমটম না থাকে, শুধু ব্লাডের পিএইচ বেড়ে যায়, অনেক সময় এরকম হয় ব্লাডের পিএইচ বেড়ে গিয়েছে কিন্তু কোনো সাইন সিমটম রোগীর মধ্যে নাই, তাহলে যে জিনিসটাকে হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালক্যালেমিয়া। তার মানে মিয়া মানে হচ্ছে ব্লাডের, অ্যালক্যালেমিয়া মানে ব্লাডের পিএইচ বেড়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ব্লাডের পিএইচ বেড়েছে প্লাস সাইন সিমটম সমান সমান অ্যালকালোসিস। আর অ্যাসিডোসিস এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাসিডেমিয়া প্লাস সাইন সিমটম। ক্লিয়ার? একটু ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন অ্যালকালোসিস আর অ্যাসিডোসিসকে আমরা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারে দুভাগে ভাগ করি। অ্যাসিডোসিসকে আমরা ভাগ করি দুভাগে, একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, একটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস ইজ রিলেটেড টু বাইকার্বনেট, তাহলে বাইকার্বনেট এই ক্ষেত্রে কমে যায়। আর রেসপিরেটরি অ্যাসিডোসিস রিলেটেড টু PCO2, এখানে PCO2 বেড়ে যায়। আবার অ্যালকালোসিস আবার দুই প্রকার, মেটাবলিক অ্যালকালোসিস আর হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসে বাইকার্বনেট, মেটাবলিক যখনই কথা আসবে তখনই বাইকার্বনেটের সাথে, আর PCO2 কমে যাবে, PCO2 কমে যাবে। এই যে চারটা জিনিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই চারটা জিনিসকে আমরা বড় দাগে বলি হচ্ছে তোমার সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। আর যদি এগুলোর মধ্যে ওভারল্যাপিং থাকে, যত কারণ মেটাবলিক অ্যাসিডোসিস আছে সাথে রেসপিরেটরি অ্যালকালোসিস আছে, এটাকে আমরা বলি কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার। আমরা কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে বেশি কথা বলবো না, আমরা শুধু সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারে জানবো। তাহলে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার সম্বন্ধে জানবো, ঠিক আছে? আচ্ছা, এখানে যেমন দেখা যাচ্ছে সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার, মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার বা মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এবং এগুলো ওভারল্যাপিং থাকলে এগুলো কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার বলা হয়। আর সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার প্রাইমারি ডিফেক্ট মানে কি, যেইটার মূল যে সমস্যার জন্য ডিজিজটা হয়েছে। আর সেকেন্ডারি ইফেক্ট মানে হচ্ছে মূল জিনিস হওয়ার পরে ওইটাকে কম্পেনসেট করার জন্য, ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বডি যেইটা বাড়ায় বা কমায়, টিউনিং করে, সেটাকে আমরা বলি সেকেন্ডারি ডিফেক্ট। তাহলে প্রাইমারি অ্যাসিড ডিফেক্ট হচ্ছে তোমার মেটাবলিক অ্যাসিডোসিস ক্ষেত্রে বেস কমে যায়, আর মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে বেস বা বাইকার্বনেট বেড়ে যায়। রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে PCO2 বেড়ে যায়, রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে PCO2 কমে যায়। এখন আমরা গতদিন দেখেছিলাম গত ক্লাসে যে হ্যান্ডারসন-হাসেলবাগ ইকুয়েশন দিয়ে যে একটা বাফারিং ক্যাপাসিটি, যখন বাফারের দুটো কম্পোনেন্ট বেস এবং অ্যাসিড এর দুটো রেশিও যতক্ষণ ঠিক থাকে ততক্ষণ বাফারটা সর্বোচ্চ লেভেলে কাজ করতে পারে। সেহেতু আমাদের বডি চেষ্টা করে যে প্রাইমারি ডিফেক্ট হওয়ার পরে তার যে আনএফেক্টেড সেকেন্ডারি ইফেক্টটা আছে সেটাকে ওই লাইনে ঠিক করে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে। হ্যাঁ, এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা ইয়া করি, তোমাদের আর একটা ছবি এঁকে দেখাই। ধরো এইটা একটা রেল লাইন চলে সমান্তরাল, তাই না? রেল লাইন চলে সমান্তরাল। তাহলে যদি কোনো কারণে রেল লাইনের এই পাতিটা একটু বেঁকে যায়, তাহলে এটাকে সমান্তরাল রাখতে গেলে এইটাকেও তো এভাবে দেখাইতে হবে, তাই না? প্রথমে সমান্তরাল ছিল, কোনো কারণে রেল লাইনের একটা পাত বেঁকে গিয়েছে, তাহলে রেল লাইনের ধর্ম সমান্তরাল যদি রাখতে হয় তাহলে ওইটাকেও কিন্তু এই একই দিকে
বাঁকায় দিতে হবে, তাহলে সমান্তরাল থাকবে, তাই না? আবার এইটা যদি এইদিকে ডেভিয়েটেড হয় তাহলে এইটাকে সমান্তরাল করার জন্য এইটাকেও এইদিকে ডেভিয়েটেড হতে হবে, তাই না? এটা কিন্তু খুব সহজ হিসাব। সেরকম যদি অ্যাসিড বেস ডিসঅর্ডারকে কম্পেনসেট করতে হয় তাহলে কম্পেনসেশন করে প্রাইমারি ডিফেক্টের একই লাইনে সেকেন্ডারি ডিফেক্টকে টিউনিং করে। যেমন মেটাবলিক অ্যাসিডোসিসের কেন হয়েছিল? ডিউ টু ডিক্রিজ অফ বাইকার্বনেট। সেহেতু আমাদের বডি কম্পেনসেশন করার জন্য রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে ডিক্রিজ পিসিও2 করে এটাকে কম্পেনসেট করেছে। মেটাবলিক অ্যালকালোসিসে বাইকার্বনেট বেড়ে গিয়েছিল, এটার আনঅ্যাফেক্টেড কম্পোনেন্ট ছিল পিসিও2, এইটাকে কম্পেনসেট করার জন্য বডি কি করেছে? পিসিও2 কে বাড়িয়ে দিয়েছে। রেসপিরেটরি অ্যাসিডোসিসে পিসিও2 বেড়ে গিয়েছিল প্রাইমারি ডিফেক্টে, এইটাকে পিএইচ ঠিক রাখার জন্য বডি কি করেছে? বাইকার্বনেট একই লাইনে এটাও বেড়েছে, বডি কি করছে? এটা বাড়ায় দিছে। এটা কমে গিয়েছিল, পিসিও2 কমে গিয়েছিল ইন কেস অফ রেসপিরেটরি অ্যালকালোসিস, এইটাকে একই লাইনে রাখার জন্য বাইকার্বনেট কমিয়ে দিয়েছে। ক্লিয়ার? খুব সোজা কিন্তু। এখন তাহলে দেখো এই যে পিসিও2 বা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, এইটাকে আমাদের বডি টিউনিং করবে কিসের মাধ্যমে? কার্বন ডাই অক্সাইড টিউনিং করবে কিসের মাধ্যমে? বাই রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম বাই হাইপার ভেন্টিলেশন, মানে জোরে জোরে শ্বাস নেওয়া, অথবা হাইপো ভেন্টিলেশন। কারণ এগুলা বডির কন্ট্রোলে আছে, এগুলা বডির কন্ট্রোলে আছে। আর বাইকার্বনেটকে কিভাবে কন্ট্রোল করবে, টিউনিং করবে? বাই রেনাল সিস্টেম। ঠিক আছে, রেনাল সিস্টেম। তাহলে মোটা দাগে আমরা কি বলবো? মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডারস আর কম্পেনসেটেড বাই রেসপিরেটরি সিস্টেম, and respiratory acid base disorder are compensated by renal system। এটা প্রথমে জানতে হবে, ঠিক আছে? মনে থাকবে, metabolic acid base disorders are compensated by respiratory system, respiratory acid base disorder are compensated by renal system। কিভাবে করবে? পিসিও2 যদি কমাইতে হয় তাহলে বডির কি করতে হবে? ভেন্টিলেশন বাড়ায় দিতে হবে। যখনই বেশি ভেন্টিলেশন হবে তখন বেশি বেশি কার্বন ডাই অক্সাইড, বডির কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। বের হয়ে গেলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কমে যাবে। আর যদি কোনো কারণে পিসিও2 কে বাড়াতে হয় তাহলে কি? ভেন্টিলেশন কমায় দেয়, তাহলে কার্বন ডাই অক্সাইড বডির মধ্যে জমা হয়ে হয়ে পিসিও2 বেড়ে যাবে। সেরকম রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে যদি বাইকার্বনেট বাড়াতে হয় তাহলে কিডনি সিস্টেম কি করে? বাইকার্বনেটকে জেনারেট করে এবং বাইকার্বনেটের এক্সক্রিশন কমিয়ে দেয়। আর রেসপিরেটরি অ্যালকালোসিসে বাইকার্বনেট যখন কমাতে হয় তখন বাইকার্বনেট জেনারেশন না করে উল্টা পেশাবের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে। এই সোজা কথা, এইটাই হচ্ছে তোমার কম্পেনসেশন, ক্ষতিপূরণ। কিন্তু কম্পেনসেশনের ফলে কখনো ফুল পিএইচ কারেকশন হয় না। 7.4 7.4 এ আসে না, দেখা যায় 7.25 7.3 7.33 এরকম আসে, 7.4 এ আসে না। কম্পেনসেশনের জন্য কখনোই আসে না। যেমন আইটেমে যারা খারাপ করে তখন তাদের কিন্তু প্রিপারেশন কখনোই কমপ্লিট হয় না, কমপ্লিট হয় না। যারা প্রফে খারাপ করে তাদের কিন্তু অপটিমাম লেভেলে প্রথমবারে যারা পাস করে আমরা দেখেছি তাদের, বা যারা কন্টিনিউয়াসলি ফেল করতেই থাকে 2 বা 3 বা 4 বার 5 বার, তারা কিন্তু কখনোই আর তাদের সাথীদের মতো অপটিমাম লেভেল যেটা আমরা ডিজায়ার করি পারি না। ঠিক আছে? পরে দেখা যাচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে, বিভিন্ন চাপ টাপ থাকে, দেখা যাচ্ছে যা চলে যা, এরকম এরকম একটা অবস্থা, মানে গেলে বাঁচা যায় এরকম একটা অবস্থা তৈরি হয় আমাদের। সেরকম কম্পেনসেশনের মাধ্যমে বডির পিএইচ কখনো কারেকশন হয় না, কম্পেনসেশন হয়, কিন্তু ক্ষতিপূরণ দেওয়া যায়, কিন্তু পুরো পিএইচ কারেকশন হয় না। কারেকশন করতে গেলে কি করতে হয়? এই যে দেখছো, at the end of compensation, though near normal pH is attained, plasma bicarbonate ion concentration remains grossly abnormal, which will persist as long as the compensatory drive continues. To turn away the system from compensatory drive, cause of acid base disorder must be removed by appropriate treatment. আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়াও। ওকে,
তাহলে ধরো কারো ডায়রিয়া হয়েছে, হ্যাঁ, ডায়রিয়া হলে কি হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়। তো মেটাবলিক অ্যাসিডোসিস হলে তোমার ডায়রিয়া হলে মেটাবলিক অ্যাসিডোসিস হলে তোমার বডি কম্পেনসেশন করে তোমার হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে এটা কম্পেনসেশন করে। হ্যাঁ, কম্পেনসেশন করার পরেও তোমার একদম কারেকশন হয় না পিএইচ, যতক্ষণ না পর্যন্ত ডায়রিয়া ট্রিটমেন্ট করে ডাক্তার তাকে ভালো করে। ঠিক আছে, যেমন পাত্রের নিচে ফুটো থাকলে যতই তুমি পানি ঢালো না কেন, পাত্রটা কিন্তু অপটিমাম লেভেলে ফুল হবে না। তুমি পানি ঢালতেছো, নিজে পানি পড়তে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ফুটো রিপেয়ার না করা হবে ততক্ষণ পর্যন্ত ফুল কারেকশন হবে না। সেরকম অ্যাসিড বেস ডিসঅর্ডারও বডি কম্পেনসেট করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কজ রিমুভ না হয় ততক্ষণ পর্যন্ত এটা ফুল কম্পেনসেশন হয় না, ফুললি ঠিক হয় না। ফুললি ঠিক করার জন্য কারেকশন দরকার বাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কারেকশন কিভাবে হয়? ট্রিটমেন্ট অফ দ্য কজ অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার এন্ড রেনাল অ্যাক্টিভিটি টু নরমালাইজ দ্য প্লাজমা বাইকার্বনেট কনসাম্পশন। যেহেতু কম্পেনসেশনের পরে প্লাজমা বাইকার্বনেট অ্যাবনর্মাল হয়ে যায়, এটা বডি রেনাল সিস্টেম কি করে, যদি বাইকার্বনেট বাড়াতে হয় তাহলে বেশি বেশি বাইকার্বনেট জেনারেশন করে এবং রেনাল এক্সক্রিশন বাইকার্বনেট কমায় দেয়। আর যদি কোনো কারণে বাইকার্বনেট কমে যায় তাহলে তোমার বেড়ে যায়, তাহলে তোমার বাইকার্বনেট বেশি বেশি এক্সক্রিশন করে তোমার এই কারেকশন করে, মানে কারেকশন করে। ঠিক আছে, আফটার রিমুভিং অফ দ্য কজ বাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। তাহলে এখানে দেখাইছে মেটাবলিক অ্যাসিডোসিসের প্রাইমারি ডিফেক্ট ছিল বাইকার্বনেট কমে যাওয়া, কম্পেনসেশনের ফলে PCO2 কমে গিয়েছিল। এটা রেনাল অ্যাক্টিভিটি করে এই যে বাইকার্বনেট কমে গিয়েছে, সেজন্য রেনাল অ্যাক্টিভিটি করে কি করতেছে, জেনারেশন অফ বাইকার্বনেট এন্ড এক্সক্রিশন অফ অ্যাসিডিক ইউরিন। ঠিক আছে, মেটাবলিক অ্যালকোলিসিসে বাইকার্বনেট বেড়ে গিয়েছিল, এটাকে ঠিক যেহেতু নরমাল থেকে বেড়ে যায়, ধরো বাইকার্বনেট নরমাল হচ্ছে 25 মিলিমোল পার লিটার, মেটাবলিক অ্যালকোলিসিস হওয়ার ফলে দেখা যাচ্ছে 30 হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে বেড়ে গেল, এটা কমানোর জন্য বডি কি রেনাল অ্যাক্টিভিটি কি করবে, এক্সক্রিশন অফ বাইকার্বনেট এন্ড এক্সক্রিশন অফ অ্যালকালাইন। যদি পেশাব দিয়ে বা ইউরিন দিয়ে যদি বেস বের হয় তাহলে এটাকে আমরা বলবো অ্যালকালাইন ইউরিন। আর যদি তোমার ইউরিন দিয়ে বেস কম যায় তাহলে আমরা বলবো অ্যাসিডিক ইউরিন। সেরকম রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা বাইকার্বনেট বেড়ে গিয়েছিল, এটা বাইকার্বনেট কমাইতে হবে বাই এক্সক্রিশন অফ বাইকার্বনেট এন্ড এক্সক্রিশন অফ অ্যালকালাইন ইউরিন। রেসপিরেটরি অ্যালকালোসিসে PCO2 কমে যাওয়ার ফলে কম্পেনসেশনারি ড্রাইভে বাইকার্বনেট কমে গিয়েছিল, এটাকে বাড়ানোর জন্য কি করতে হবে, রিঅবজর্পশন অফ বাইকার্বনেট এন্ড এক্সক্রিশন অফ অ্যাসিডিক। দিস ইজ দ্য কারেকশন মেকানিজম বাই রেনাল অ্যাক্টিভিটি। তাহলে কারেকশন সবসময় হবে আফটার রিমুভিং অফ দ্য কজ এন্ড বাই রেনাল অ্যাক্টিভিটি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, কারেকশন অলওয়েজ হ্যাপেন্স আফটার removing of the cause of acid base disorder and by the activity of renal system। এই দুটো কথা মনে রাখতে হবে। প্যারাডক্সিক অ্যাসিডিউরিয়া মানে কি? প্যারাডক্সিক মানে কি কে বলতে পারে? প্যারাডক্সিক মানে কি? দ্বিমুখী সত্য। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? What do you mean by paradoxic? কেউ জানো না প্যারাডক্সিক মানে কি? স্যার ভ্রম এই জাতীয় স্যার। হ্যাঁ, ভ্রমর না, না, প্যারাডক্সিক মানে হচ্ছে তোমার স্রোতের বিপরীত। প্যারাডক্সিক মানে হচ্ছে স্রোতের বিপরীতে যে চলে সেটাকে আমরা সেটাকে বলি প্যারাডক্সিক্যাল। ঠিক আছে, তাহলে স্রোতের বিপরীতে যদি অ্যাসিডিউরিয়া হয়, স্রোতের বিপরীতে যদি অ্যাসিডিউরিয়া হয় তাহলে এটাকে আমরা বলবো প্যারাডক্সিক অ্যাসিডিউরিয়া। ঠিক আছে, তার আগে আমি একটু পার্সেন্টেজ নিয়ে আসি। হ্যাঁ, stop share function print screen। Save yellow second page function print screen। Save yellow function print screen।
ওকে, পার্সেন্টেজ নেওয়া শেষ হয়ে গেল। আচ্ছা, তাহলে প্যারাডক্সিক অ্যাসিডিউরিয়া বলতে কি বোঝায়? যে স্রোতের বিপরীতে যদি অ্যাসিডিউরিয়া হয়, তার মানে অ্যাসিডিক ইউরিন বের হবে, কিন্তু উচিত ছিল অ্যালকালাইন ইউরিন বের হওয়া। হ্যাঁ, অ্যালকালাইন ইউরিন কখন বের হয়? এই সব ক্ষেত্রে অ্যালকালাইন ইউরিন বের হওয়ার কথা। ইন কেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস দেয়ার শুড বি এক্সক্রিশন অফ অ্যালকালাইন ইউরিন। কিন্তু অ্যালকালাইন ইউরিন না বের হয়ে যদি অ্যাসিডিক ইউরিন বের হয়, প্যারাডক্স স্রোতের বিপরীতে অ্যাসিডিক ইউরিন বের হয়, তাহলে এটাকে আমরা বলি প্যারাডক্সিক অ্যাসিডিউরিয়া। তাহলে কি বলছি? ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই অ্যাসিডিক ইউরিন এক্সক্রিশন in spite of presence of metabolic alkalosis. metabolic alkalosis এর ক্ষেত্রে কি হতো? অ্যালকালাইন ইউরিন বের করতে হতো বডি, কিন্তু স্রোতের বিপরীতে সে অ্যাসিডিক ইউরিন বের করছে। এটা কেন হচ্ছে? ইট অকার্স ইন দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভিং মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্লাস হাইপোক্যালেমিয়া। ঠিক আছে, পটাশিয়াম বডির জন্য খুব ইম্পর্টেন্ট। পটাশিয়াম কম বেশি হলে হার্ট বন্ধ হয়ে যায়। পটাশিয়াম ইজ এ ভেরি মাচ sensitive ion of our body, very much sensitive electrolyte of our body. সো পটাশিয়ামকে প্রথমে বডি রক্ষা করার চেষ্টা করে, কিন্তু আমরা আগে একদিন দেখেছিলাম যে পটাশিয়াম যখন ব্লাডে কমে যায়, তখন তোমার মানে কমে গেলে কোনো ক্ষেত্রে তোমার এটাকে সেল থেকে সরবরাহ করে এইসিএফ এর পটাশিয়ামটা ঠিক রাখে। তাহলে কি বলছে? ইন কেস অফ মেটাবলিক অ্যালকালোসিস, kidney is supposed to excrete alkaline urine to correct the condition, but due to hypokalemia, collecting duct is forced to reabsorb sodium ion in exchange of hydrogen ion, not potassium, which makes the urine acidic. তাহলে পটাশিয়াম যেহেতু করতে পারছে না, যেহেতু ব্লাডে পটাশিয়াম কম, সেহেতু পটাশিয়ামকে এক্সচেঞ্জ করে সে ইয়া করতে পারছে, যেন হাইড্রোজেন আয়নকে ইয়া করছে, যেজন্য ইউরিনটা অ্যাসিডিক হয়ে যায়। সো দিস ইজ কল্ড প্যারাডক্সিক অ্যাসিডিউরিয়া। দিস ইজ কল্ড প্যারাডক্সিক অ্যাসিডিউরিয়া। এটা মাঝে মাঝে শর্ট নোট আসে, আবার পড়বা, বারবার পড়লে এটা মাথায় আসবে। আচ্ছা, এর কজ কি? যদি কোনো কারণে অ্যালকালোসিস এবং হাইপোক্যালেমিয়া একসাথে হয়, যেমন ভমিটিং, হ্যাঁ, ভমিটিং করলে অ্যালকালোসিস হতে পারে, নাজোভেসাকশন, তারপরে ডায়াবেটিক অ্যাবিউজ, তারপরে হাইপার অ্যালডোস্টেরনিজম, কুশিং সিনড্রোম, এইসব ক্ষেত্রে তোমার অ্যালকালোসিস থাকে, সাথে হাইপোক্যালেমিয়া বা পটাশিয়াম ব্লাডে কমে যায়, তখন তোমার প্যারাডক্সিক অ্যাসিডিউরিয়া হয়। মানে এইসব কন্ডিশনে মানে বডির উচিত ছিল অ্যালকালাইন ইউরিন বের করা, যেহেতু অ্যালকালোসিস হয়েছে, কিন্তু ওই পটাশিয়াম কমের জন্য বডি অ্যাসিডিক ইউরিন বের করছে। দিস ইজ কল্ড স্রোতের বিপরীতে অ্যাসিডিউরিয়া বা প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। This slide or this information is very much important. Normal acid base composition of blood বা কমন অ্যাসিড বেস প্যারামিটার, এইগুলা টোটো মুখস্থ রাখতে হবে। এই যে কথাগুলা নরমাল মানে আমাদের বডির কি কি অ্যাসিড বেস প্যারামিটার থাকে, হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার এখানে। হ্যাঁ, একটা হচ্ছে পিএইচ নরমাল 7.4, PCO2 নরমাল 40 মিলিমিটার অফ মার্কারি, পার্শিয়াল প্রেসার অফ অক্সিডেন্ট 95 millimeter of mercury, bicarbonate 24 millimole per liter, base excess plus minus 2 millimole per liter, anion gap 8 to 16 millimole per liter, and oxygen saturation more than 95%. এটা তো আমাদের সবার এখন মুখস্থ হয়ে গেছে, তাই না? অক্সিজেন স্যাচুরেশন 95 এর বেশি। হ্যাঁ, সবার বাসায় কম বেশি পালস অক্সিমিটার একটা থাকা উচিত এখন, তাই না? তোমাদের আছে সবার বাসায়? হ্যাঁ হ্যাঁ, গুড। কারণ সর্দি কাশি হলে এখন তো পিসিআর মানে অফিসিয়াল কাজ ছাড়া কেউ করতেছেও না, করাও ঝামেলা, সেন্সিটিভিটিও কমে গেছে, ভাইরাসের মিউটেশন হয়ে এটা আসলে খুব বেশি ইয়া হয় না, মানে পিসিআর নেগেটিভ কিন্তু ফুল করোনার সাইন সিমটম স্যাচুরেশন কমেছে, এরকম প্রচুর দেখা যাচ্ছে, তাই না? তো এখন সবার যেটা উচিত, আমাদের সুনীল স্যারের স্যার ফোন করলো, বলে আমার জ্বর, গা ব্যথা, আইলাম স্যার টেস্ট করছেন? বলে টেস্ট করি নাই। বললাম তাহলে স্যার একটা পালস অক্সিমিটার দিয়ে অন্তত বাসায় মনিটর করেন, স্যার তো বয়সও বেশি। তো যা হোক, সবারই হতে পারে, এখন কিছু করার নেই। তো অক্সিজেন স্যাচুরেশন 95% এর বেশি নরমাল থাকার কথা। হ্যাঁ, আর এই যে প্যারামিটার গুলো, এগুলো নরমাল প্যারামিটার, দিস প্যারামিটার শুড বি টোটো মুখস্থ। হ্যাঁ, টোটো মুখস্থ রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসবে, রিটেনেও আসে, ভাইভাতেও আসে, এমসিকিউতে আসবে, সব জায়গায়। তাহলে যে অ্যাসিড বেস ডিসঅর্ডার যখন হবে, তখন এটা ডায়াগনোসিস কিভাবে করতে হবে? হ্যাঁ, ডায়াগনোসিস করার জন্য প্রথমে 4টা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে ইভালুয়েশন অফ পিএইচ, পিএইচ বাড়লো না কমলো, মানে
তোমার একটা পেশেন্ট যখন অ্যাসিড বেস ডিসঅর্ডারে ভোগে তখন এই ডাক্তার সাহেবরা বিশেষ করে আইসিইউতে তোমার আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে, এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, মনে থাকবে? এই টেস্টটা করতে দেয় প্রায় প্রতিদিনই আইসিইউর পেশেন্টদের বা যারা ক্রিটিক্যাল পেশেন্ট থাকে তাদেরকে এটা করা হয়। এ বি জি, এটা মানে কি? আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তো এখানে তোমার আর্টারি থেকে ব্লাড নেওয়া হয়, নেওয়ার পরে তোমার এই প্যারামিটার গুলো সব দেখা হয়, এই প্যারামিটার গুলো সব দেখা হয়। তার মধ্যে প্রথমে যেটা দেখে সেটা হচ্ছে পিএইচ, পিএইচ বাড়লো না কমলো, বাইকার্বনেট বাড়লো না কমলো, PCO2 বাড়লো না কমলো, এই তিনটা থেকে ডায়াগনোসিস হয়ে যাবে। এরপরে অ্যাসিড বেস ডিসঅর্ডার যদি ডায়াগনোসিস হয় তাহলে কতটুকু হয়েছে, মানে মেটাবলিক অ্যাসিডোসিস কতটুকু হয়েছে বা মেটাবলিক অ্যালকালোসিস কতটুকু হয়েছে, রেসপিরেটরি অ্যালকালোসিস কতটুকু হয়েছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস কতটুকু হয়েছে, এইটা বের করা যাবে। সূত্র আছে, এবিসি অফ বায়োকেমিস্ট্রির মধ্যে আছে, আমাদের এটা লাগবে না। এইটা যারা আইসিইউতে কাজ করে বা নেফ্রোলজিস্ট, যারা মেডিসিনের স্পেশালিস্ট, তাদের এটা জানা লাগে। এবং এগুলোর ট্রিটমেন্ট করার সময় ওই সেই অঙ্ক করে বের করে যে কতটুকু কারেকশন করা লাগবে, কতটুকু তার ডেভিয়েট হয়েছে, কতটুকু কারেকশন করা লাগবে, এটা তারা বের করে নেয়। আমাদের জন্য আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা এইটুকু দেখবো, ঠিক আছে? এইটুকু আমরা দেখবো। এখন ঢুকতে চাচ্ছি, আচ্ছা ঢুকো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আমরা এখন দেখব যে কিভাবে একটা অ্যাসিড বেস ডিসঅর্ডার ডায়াগনোসিস করা যায়। এগুলো হচ্ছে নরমাল প্যারামিটার, নরমাল পিএইচ 7.4, নরমাল বাইকার্বনেট 24, PCO2 40, ঠিক আছে? এখন আমরা এখানে একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নটার অ্যান্সার দিবে কে আছে দেখি। আচ্ছা, রোল নাম্বার 26। 26 নাম কি তোমার? আসো নাকি ঘুমায় পড়ছো? আসসালামু আলাইকুম। ইসলাম, তোমার নাম কি? খেয়া, হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ ঠিক আছে। খেয়া, তুমি এই যে এই স্লাইডটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে নরমাল প্যারামিটার গুলো দেওয়া আছে, ঠিক আছে? এখন তুমি আমাকে বলবে, এখন একটা প্রশ্ন আসবে, এই যে একটা রোগীর যদি এই অবস্থা হয়, পিএইচ 7.3, বাইকার্বনেট 16, PCO2 30, তুমি দেখতে পাচ্ছ? ওকে, তাহলে দেখো প্রথমে আমাকে পিএইচ এর ইভালুয়েশন করতে হবে। এখন পিএইচ বাড়ছে না কমছে মা বলো তো? ব্লাডের পিএইচ কমেছে। কমেছে। ব্লাডের পিএইচ কমে গেলে অ্যাসিডোসিস হয় না অ্যালকালোসিস হয়? কমে গেলে হচ্ছে অ্যালকালোসিস। হ্যাঁ, কমে গেলে অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। তুমি ভয়ের কিছু নাই, তুমি বলো না কেন? পিএইচ কমে গেলে তো অ্যাসিডোসিস হবে, তাই না? তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাসিডোসিস হয়েছে। মনে বুঝতে পারছো তুমি? এগুলো হচ্ছে নরমাল, আর এটা হচ্ছে পেশেন্টের পাওয়া গিয়েছে। পিএইচ যেহেতু কমে গিয়েছে সেহেতু আমি বলবো এটা অ্যাসিডোসিস। এখন আমাকে ডায়াগনোসিস করতে হবে এটা মেটাবলিক অ্যাসিডোসিস না রেসপিরেটরি অ্যাসিডোসিস, বাকি দুটো দেখে। হ্যাঁ, তাহলে দেখো বাইকার্বনেট 16, ইভালুয়েশন অফ বাইকার্বনেট 16, নরমাল কত? 24। তাহলে বাইকার্বনেট যদি কমে যায় তাহলে মেটাবলিক হয় নাকি রেসপিরেটরি হয় বলো? বাইকার্বনেট কমে যাওয়া মেটাবলিকের লক্ষণ না রেসপিরেটরির লক্ষণ? মেটাবলিক। মেটাবলিকের লক্ষণ। মেটাবলিক। কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, বাইকার্বনেট কমে যাওয়া মেটাবলিকের লক্ষণ, মানে বাইকার্বনেট যখনই কমে যায় তখনই মেটাবলিক হয়। হ্যাঁ, মানে কম্প্যাটিবল, কম্প্যাটিবল বুঝো তো, মানে মিল খেয়ে যাচ্ছে, মিল খেয়ে যাচ্ছে। হ্যাঁ, কম্প্যাটিবল মানে মিল খেয়ে যাচ্ছে। আর PCO2 বাড়ছে না কমছে? PCO2 ও কমেছে। নরমাল 40, পেশেন্টের আছে 30, এটাও কমেছে। কিন্তু PCO2 কমে যাওয়া অ্যালকালোসিসের লক্ষণ। PCO2 মানে হচ্ছে তোমার অ্যাসিড, PCO2 ইজ ইকুইভ্যালেন্ট টু বাইকার্বনেট, অ্যাসিড তো, অ্যাসিড না? তাহলে অ্যাসিড যদি কোনো কারণে কমে যায় তাহলে তো অ্যালকালোসিস হওয়ার কথা, তাই না? যদি ব্লাডে অ্যাসিড কমে যায়, বেস বেড়ে যায়, তাহলে অ্যালকালোসিস হওয়ার কথা। তাহলে হয়েছে কি আমাদের অ্যাসিডোসিস, পিএইচ 7.3 হয়েছে কত? অ্যাসিডোসিস। তাহলে এটাকে আমরা কি বলবো? নন কম্প্যাটিবল। আমার কথা বুঝতে পারছো?
pH 7.3 আমাদের ডেফিনিট ডায়াগনোসিস, দিস ইজ অ্যাসিডোসিস। বাইকার্বনেট নরমাল থেকে কমে গিয়েছে, which is compatible with acidosis, বাট PCO2 কমে গিয়েছে, কিন্তু PCO2 কমে গেলে অ্যালকালোসিস হওয়ার কথা, কিন্তু অ্যাসিডোসিস হওয়ার কথা, কিন্তু পেশেন্টের pH হচ্ছে তোমার 7. কাজে এই তথ্যটা ভুল, মানে এটা কম্প্যাটিবল না। তাহলে আমাদের ডায়াগনোসিস কি হবে? ডায়াগনোসিস হবে হচ্ছে তোমার মেটাবলিক অ্যাসিডোসিস। যেহেতু বাইকার্বনেটের সাথে কম্প্যাটিবল সেহেতু মেটাবলিক বলবো, যেহেতু pH কমে গেছে অ্যাসিডোসিস বলবো। তুমি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে পরেরটা বলো। এগুলো নরমাল প্যারামিটার, ঠিক আছে? তুমি আসো লাইনে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো একটা পেশেন্টের এই অবস্থা, pH 7.5, বাইকার্বনেট 40, PCO2 48, এটা তুমি বলবা, ঠিক আছে? তাহলে এটা কি হবে, পেশেন্টের অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? অ্যালকালোসিস। অ্যালকালোসিস, গুড হয়েছে, তোমার প্রথম উত্তর সঠিক। এবার বাইকার্বনেট অবস্থা কি? বাইকার্বনেট কমেছে না বেড়েছে? বেড়ে গিয়েছে। বেড়ে গেছে। বাইকার্বনেট বেড়ে যাওয়া কি কিসের সাথে কম্পাটিবল, মেটাবলিক অ্যালকালোসিস না রেসপিরেটরি অ্যালকালোসিস? মেটাবলিক অ্যালকালোসিস সাথে। ভেরি গুড, মেটাবলিক অ্যালকালোসিস কম্পাটিবল। আর PCO2 বেড়ে গিয়েছে, PCO2 বেড়ে যাওয়া অ্যাসিডোসিসের সঙ্গে কম্পাটিবল, এটা কম্পাটিবল না। তাহলে ডায়াগনোসিস কি হবে? বলো ডায়াগনোসিস কি হবে? এটা মেটাবলিক মেটাবলিক অ্যালকালোসিস। ভেরি গুড, অ্যালকালোসিস। দিস ইজ মেটাবলিক অ্যালকালোসিস, ভেরি গুড। এই তো হয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার তোমার ছুটি, পরবর্তীতে আসবে হচ্ছে কি আছে, আচ্ছা আমাদের রোল নম্বর 17 আসছো? জি স্যার আছি। আচ্ছা, গুড। তোমাদের কি বন্যার উন্নতি হয়েছে? জি স্যার। গুড। আচ্ছা, তাহলে তোমার পরেরটা তুমি বলবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এগুলো নরমাল প্যারামিটার, ঠিক আছে? একটা পেশেন্টের এই অবস্থা, pH 7.3, বাইকার্বনেট 35, PCO2 70, তাহলে এইটা কি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? স্যার অ্যাসিডোসিস। ভেরি গুড, অ্যাসিডোসিস। এবার বাইকার্বনেট নরমাল থেকে কি হয়েছে, বেড়ে গিয়েছে। বাড়ছে। জি স্যার। বেড়ে গেলে কি হওয়ার কথা? স্যার এটা মেটাবলিক, যেহেতু বাড়ছে। বাড়ছে তো, বাড়লে তো তোমার অ্যাসিডোসিস হওয়ার কথা না অ্যালকালোসিস হওয়ার কথা? এটা বেস, বাইকার্বনেট তো বেস, তাই না? জি বেস স্যার। যদি নরমাল থেকে বেড়ে যায় তাহলে তুমি কি স্যার অ্যাসিডোসিস বলবে না? অ্যালকালোসিস হওয়ার কথা। তাহলে এটা নট কম্প্যাটিবল। জি স্যার। কথা বুঝতে পারছো? তাহলে এইটা বাদ, এই তথ্যটা ভুল বা নন কম্প্যাটিবল। আর PCO2 এটাও বেড়েছে, 40 নরমাল, এটা হচ্ছে 70, জি স্যার। তাহলে এইটা কম্প্যাটিবল না নন কম্প্যাটিবল? কম্প্যাটিবল। এইটা কম্প্যাটিবল। তাহলে ডায়াগনোসিস কি হবে? স্যার এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। আবার বলে মেটাবলিক, মেটাবলিক তো নন কম্প্যাটিবল হয়ে গেল। ও জি স্যার। হ্যাঁ, তাহলে স্যার এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে পরেরটা ঠিক করে বলবা, হ্যাঁ? আসো লাইনে আসো। জি স্যার। একটা রোগীর এই অবস্থা, তাহলে এখানে কি হবে? অ্যালকালোসিস স্যার। অ্যালকালোসিস, অ্যালকালো, গুড। আচ্ছা, এইটা কম্প্যাটিবল না নন কম্প্যাটিবল? এটা এটা হচ্ছে নরমাল 24, এখানে 16, মানে বেস কমে গিয়েছে। বেস কমে গেলে অ্যালকালোসিস হয় না অ্যাসিডোসিস হয়? স্যার বেস কমে গেলে স্যার অ্যাসিডোসিস স্যার। অ্যাসিডোসিস, কিন্তু এই অ্যালকালোস বেস কমে গেলে অ্যাসিডোসিস, কিন্তু পেশেন্টের হয়েছে অ্যালকালোসিস, এটা নন কম্প্যাটিবল। আর PCO2 এটাও কমে গেছে, PCO2 কমে গিয়েছে, তাহলে অ্যাসিড কমে যাওয়া ইজ কম্প্যাটিবল উইথ অ্যালকালোসিস। তাহলে ডায়াগনোসিস কি হবে? স্যার রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস, ভেরি গুড। তাহলে এভাবে ডায়াগনোসিস হয়, তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। এভাবে ডায়াগনোসিস করা সম্ভব। এটা প্রশ্নে আসে কিন্তু, হ্যাঁ, মাঝে মাঝে প্রশ্ন আসে, এরকম সিনারিও দিয়ে দেয় যে এ পেশেন্ট হ্যাজ pH এত, বাইকার্বনেট এত, PCO2, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? এটা খুব সহজ, একটুখানি প্রথমেই pH কে মাথায় রাখতে হবে, যে pH বাড়ছে না কমছে নরমাল থেকে, হ্যাঁ? আর বাকি প্যারামিটার গুলো মুখস্থ থাকলে কোনটা কম্প্যাটিবল কোনটা নট কম্প্যাটিবল, যেটার সাথে কম্প্যাটিবল হবে সেইটা। যেমন এটা বাইকার্বনেটের সাথে কম্প্যাটিবল না, তাহলে আমরা মেটাবলিক হবে না। যেহেতু এটা কম্প্যাটিবল উইথ PCO2, সো ইট উইল বি রেসপিরেটরি। এখন কি হয়েছে? অ্যালকোহল, তাহলে ডায়াগনোসিস কি হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে? আমাদের প্রায় শেষ। প্লাজমা অ্যানায়ন গ্যাপ কাকে বলে? প্লাজমা অ্যানায়ন গ্যাপ হচ্ছে তোমার
measured cation minus measured ion, but plasma ion gap may be defined as the difference between measured cation and measured anion, or plasma ion gap may be defined as the difference between unmeasured anion and unmeasured cation. এটা কেন? It is based on electrical neutrality. Electrical neutrality কি বলছে? যে total cation বা positive charge will be equal of total anion. এখন টোটাল ক্যাটায়নের মধ্যে দুটো জিনিস আছে। ক্যাটায়ন মানে কি? পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ? পজিটিভ চার্জ স্যার। তাহলে পজিটিভ চার্জ মানে পজিটিভ চার্জ যুক্ত ব্লাডে অনেক জিনিস আছে, তার মধ্যে কিছু কিছু মেজার্ড করা হয়, মানে মাপা হয়, মাপা যায়, মাপা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে মেজার্ড ক্যাটায়ন। কথা বুঝতে পারছো? ধরো ব্লাডে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, সবগুলো তোমার ফসফেট তো না, এগুলো সব তোমার পজিটিভ, কিন্তু সবগুলোকে সচরাচর মেজার করা হয় না, মাপা হয় না, ল্যাবরেটরিতে মাপা হয় না। সাধারণত যেগুলো মাপা হয় সেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম মাপা হয়। এই যে এখানে এই যে সোডিয়াম আর পটাশিয়াম এইগুলাকে মাপা হয়, সো এটাকে আমরা বলি মেজার্ড ক্যাটায়ন। আর যেগুলোকে মাপা হয় না সেগুলোকে আমরা বলি আনমেজার্ড ক্যাটায়ন। আনমেজার্ড ক্যাটায়ন যেমন তোমার ক্যালসিয়াম, যেমন তোমার ম্যাগনেসিয়াম, যেমন তোমার সালফার, ব্লাডে কিন্তু সরাসরি মাপা হয় না। সো টোটাল ক্যাটায়ন ইজ ইকুয়াল টু মেজার্ড ক্যাটায়ন প্লাস আনমেজার্ড ক্যাটায়ন, বা মেজার্ড ক্যাটায়নকে আমরা ভাগ করে লিখেছি সোডিয়াম পটাশিয়াম, এগুলো সাধারণত মাপা হয়। আর টোটাল অ্যানায়ন সাধারণত এই দুটো সাধারণত মাপা হয়, মেজার্ড অ্যানায়ন, এগুলাকে সাধারণত ল্যাবরেটরিতে মাপা যায়। এছাড়াও কিছু থাকে যেমন সালফেট, তারপরে তোমার ফসফেট, হ্যাঁ, এইগুলো অনেক থাকে, অনেক কিছু থাকে, এগুলোকে তোমার সাধারণত মাপা হয় না, এই জন্য এটাকে বলছে আনমেজার্ড অ্যানায়ন। তাহলে টোটাল ক্যাটায়নের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে যেগুলো সচরাচর মেজার করা হয় যেমন সোডিয়াম পটাশিয়াম, সাথে আনমেজার্ড ক্যাটায়ন। আর টোটাল অ্যানায়নকে আবার দুই ভাগে ভাগ করেছে, এটা সচরাচর যেগুলো মাপা হয় এবং সাথে আনমেজার্ড অ্যানায়ন। সো এটাকে যদি আমরা একটু ঘুরাই লিখি, এটাকে আমরা যদি ঘুরাই লিখি তাহলে সোডিয়াম পটাশিয়াম এখানে থাকলো, ক্লোরাইড বাইকার্বনকে এখানে নিয়ে আসছি, সমান সমান আনমেজার্ড অ্যানায়ন। এটা তুমি অঙ্ক করে ওই কি এটাকে কি বলে জানি, সমীকরণের অঙ্ক, তাই না? সমীকরণ অঙ্ক করে এভাবে করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই দেখো আনমেজার্ড আনায়ন আর আনমেজার্ড ক্যাটায়ন মানে কি, এই যে উপরে যেটা দিয়েছে আনমেজার্ড আনায়ন, আনমেজার্ড ক্যাটায়ন ইজ ইকুয়াল টু এই যে এইটা হচ্ছে তোমার অ্যানায়ন গ্যাপ। তাহলে আমরা বলতে পারি যে অ্যানায়ন গ্যাপ ইজ ইকুয়াল টু সোডিয়াম প্লাস পটাশিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট। এটা বোঝা গেছে? প্লাজমা আয়ন গ্যাপ সোডিয়াম পটাশিয়াম মাইনাস ক্লোরাইড বাইকার্বনেট। আমরা আগে একবার বলেছিলাম যে ডাক্তার সাহেবরা প্রায়ই লিখে দেয় যে অ্যাডভাইস সিরাম ইলেকট্রোলাইটস, প্রেসক্রিপশনে এভাবে লিখে দেয়। এই প্রেসক্রিপশনটা নিয়ে যখনই কোনো ল্যাবরেটরিতে যাওয়া হয়, ডায়াগনস্টিক সেন্টার যাওয়া হয়, তখন তারা চারটা জিনিস করে দেয়। কি কি করে দেয়? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। তাহলে কোন ডাক্তার সাহেব যদি তোমার অ্যানায়ন গ্যাপ বা কোনো পেশেন্টের অ্যানায়ন গ্যাপ দেখতে চায়, তখন তাকে কি অ্যাডভাইস করবে? যে যান আপনি পেশেন্টের সিরাম ইলেকট্রোলাইটস করে নিয়ে আসেন, তারপরে এই অঙ্কটা করে তার অ্যানায়ন গ্যাপ বের করে ফেলতে পারবে। ঠিক আছে? তাহলে কোনো পেশেন্টের যদি সোডিয়াম হয় 145, পটাশিয়াম হয় 5, ক্লোরাইড যদি হয় তোমার 98 প্লাস বাইকার্বনেট যদি হয় তোমার 24, তাহলে অঙ্ক করলে কত হবে? 150, আর এদিকে হবে তোমার কত হয়, এটা 150, আর এখানে তোমার হবে কত? 90, 98 আর 20, হ্যাঁ 122, 150 মাইনাস 122, তাহলে কত হয়? 28 নাকি? 28. This is the anion gap. This is the normal anion gap. Anion gap. এইটা তোমার এভাবে অঙ্ক করে anion gap বের করা যায়। তাহলে হ্যাঁ, কিছু বলবে? কেউ কি বলছে? তাহলে আমরা দেখেছিলাম যে সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট কে মাপা হয় মেজার্ড অ্যানায়ন এন্ড মেজার্ড ক্যাটায়ন। কমন আনমেজার্ড অ্যানায়ন হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন, phosphate, sulfate, lactate, keto acid, other organic ions. These are all not usually measured and these are called unmeasured anion. And common unmeasured cation are calcium, magnesium,
gamma globulin. So what are the causes of plasma anion gap? প্লাজমা আয়ন গ্যাপের কিছু কিছু কারণে অ্যানায়ন গ্যাপ কমে যায়। হ্যাঁ, যেমন তোমার যদি কোনো কারণে আনমেজার্ড অ্যানায়ন কমে যায়, যেমন হাইপোঅ্যালবুমিনুরিয়া যদি হয়, তারপরে যদি কোনো কারণে আনমেজার্ড ক্যাটায়ন বেড়ে যায়, যেমন হাইপার ক্যালসিয়ামিয়া, হাইপার ম্যাগনেসিয়ামিয়া, হাইপার গামাগ্লোবিনেমিয়া, অ্যাসিডোসিস, লিথিয়াম টক্সিসিটি। আর কোনো কারণে অ্যানায়ন গ্যাপ বেড়ে যায়, যেমন রিনাল ফেলিওর, ল্যাকটিক অ্যাসিডোসিস, কিটোঅ্যাসিডোসিস, ইনটক্সিকেশন, অ্যালকালোসিস, ডিক্রিজ আনমেজার্ড ক্যাটায়ন যেমন হাইপোক্যালসিয়ামিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, হাইপার, মানে এইসব কারণে তোমার এই সূত্রটা, এই যে আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন, এই দুটার যদি তোমার ডিরেঞ্জমেন্ট হয় তাহলে অ্যানায়ন গ্যাপ বেড়ে যায়। নরমাল অ্যানায়ন গ্যাপ কত? প্লাস মাইনাস 8 বা 8 থেকে 16 মিলিমোল পার লিটার, 8 থেকে 16 মিলিমোল পার লিটার। ইম্পর্টেন্স কি? ইট হেল্পস টু ডিটারমাইন দ্য ইটিওলজি অফ মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস অনেক কারণ আছে। হ্যাঁ, যেমন তোমার রিনাল ফেলিওরে তোমার নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর তোমার ধরো তোমার ডায়রিয়া তোমার ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। সো যদি একটা রোগীর মেটাবলিক অ্যাসিডোসিস হয় তাহলে তার কোন কারণে হচ্ছে এটা তোমার অ্যানায়ন গ্যাপ দিয়ে বের করা যাবে। এন্ড ইট হেল্পস টু মেইনটেইন দা নেচার অফ মেটাবলিক অ্যাসিডোসিস, সিম্পল আর কমপ্লেক্স এটা বের করা যায়। এবং যদি যেসব পেশেন্ট বেশি ক্রিটিক্যাল থাকে তারও নরমাল অ্যাসিড বেস প্যারামিটার দেখে যেটা বের করা যায় না, সেটা তোমার অ্যানায়ন গ্যাপ দেখে এটা অ্যাকচুয়াল কস্টটা বের করা যায়। ঠিক আছে, এই ব্যাখ্যাগুলো সুন্দর করে এবিসির মধ্যে লেখা আছে, 2-3 বার পড়বা তাহলে এটা বের হয়ে যাবে। এখন এই যে চারটা জিনিস, কজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস, কজ অফ মেটাবলিক অ্যালকালোসিস, কজ অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস, কজ অফ রেসপিরেটরি অ্যালকালোসিস, এই চারটা জিনিস মুখস্থ থাকা লাগবে। এটা মুখস্থ থাকার উপায় হচ্ছে এটা লিখে একটা খাতায়, এরকম একটা খাতা, একটা পৃষ্ঠায়, ধরো এটা একটা খাতার পৃষ্ঠা, হ্যাঁ, এরকম একটা খাতার পৃষ্ঠাকে এরকম 4 ভাগে ভাগ করবা। 4 ভাগে ভাগ করে এই 4 জায়গায় 4টা কজ লিখবা। কজেস অফ metabolic acidosis, causes of metabolic alkalosis, causes of respiratory acidosis, causes of respiratory alkalosis, এরকম 4 জায়গায় এক পৃষ্ঠার মধ্যে লিখবা ছোট ছোট করে। তারপরে নিয়মিত পড়বা, পড়লে মনে থাকবে, নালে মনে থাকবে না। ঠিক আছে, এই কজগুলা এখানে লেখা আছে, প্লাস বইও লেখা আছে। হ্যাঁ, এই কজগুলা পড়বা, পড়লে মনে থাকবে এবং এগুলো লাগবে। ঠিক আছে, এই 4টা কজ, এই 4টা কজ করবা। এবং একটু চিন্তা করলে আবার এবিসির মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে, দেখবা যে ওই ইয়ার সাথে মিলে গিয়েছে। যেমন আমি একটা বলি, মেকানিক্যাল ওভার ভেন্টিলেশন। মেকানিক্যাল ওভার ভেন্টিলেশন মানে কি? ধরো কাউকে যখন জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তখন তার তোমার ভেন্টিলেশন তো সে নিজে নিতে পারে না, তাই না? তার তো রেসপিরেটরি মাসেল কে আমরা অবশ করে দিয়েছি জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে। তখন তার কি হয়, বাইরে থেকে আম্বু ব্যাগ দিয়ে বা মেশিন দিয়ে তার ভেন্টিলেশন মেইনটেইন করা হয়, তাই না? তো দেখা যাচ্ছে যে কোনো কারণে তার ভেন্টিলেশন বাড়াই দিছে, মানে বেশি বেশি চাপতেছে। নরমাল মিনিটে 18 বার চাপার কথা, সে চাপতেছে মিনিটে 40 বার। হ্যাঁ, এটাকে আমরা বলি মেকানিক্যাল ওভার ভেন্টিলেশন। তাহলে মেকানিক্যাল ওভার ভেন্টিলেশনে কি হবে, তোমার এক সময় PCO2 বেশি বের হয়ে যাবে, তার মানে PCO2 কমে যাবে, PCO2 কমে যাবে। আর PCO2 কমে যাওয়া মানে অ্যাসিড কমে যাওয়া, অ্যাসিড কমে যাওয়া মানে অ্যালকালোসিস হওয়া, এই যে অ্যালকালোসিস হয়ে গেছে। এবং তার এবিডি অ্যাসিড বেস প্যারামিটার করে দেখা যাবে যে তার PCO2 কমে গেছে, which is compatible, তার মানে রেসপিরেটরি অ্যালকালোসিস। এরকম প্রতিটা কজে তুমি এগুলা বের করতে পারবা। ঠিক আছে, একটুখানি চিন্তা করে কজ দেখবা আর চিন্তা করবা, তাহলে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বেজ এক্সেস আমাদের লাস্ট টপিক। বেজ এক্সেস এটাকে বেজ এক্সেসটা কি জিনিস? বেজ এক্সেস তোমার কোনো কারণে যদি পেশেন্টের, it is the difference between bicarbonate ion concentration of patient and standard bicarbonate ion concentration. আর standard bicarbonate কি জিনিস? Bicarbonate concentration in standard condition. Standard condition কি? Body temperature 37, PCO2 40, hemoglobin 14 থেকে 16, SO2 যদি 95% হয় তাহলে এটাকে আমরা বলি এটা স্ট্যান্ডার্ড কন্ডিশন। এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে বাইকার্বনেট কত আর একটা পেশেন্টের মানে একটা সাবজেক্টের বাইকার্বনেট কত, এটার একটা ডিফারেন্স থাকে, সাধারণত -2 থেকে +2 হতে পারে। তো এইটা তোমার হচ্ছে বেজ এক্সেস, সাধারণত একটু বেজ এক্সেস থাকতে পারে। হ্যাঁ, এটা পজিটিভ কখন হয়? যখন মেটাবলিক অ্যালকালোসিস এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়,
এবং নেগেটিভ বেজ এক্সেস কখন হয়? যখন মেটাবলিক অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। আর এটা ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সোডিয়াম বাইকার্বনেট ইনফিউশন ইন মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস হলে এটাকে বলে সোডি বাইকার্ব, এটা বাজারে পাওয়া যায়, ফার্মেসিতে পাওয়া যায়। এইটা কতটুকু ইনফিউজ করতে হবে, ইনজেকশন দিতে হবে, এইটা বের করার জন্য সাধারণত এইটা করা হয়। সাধারণত বেজ এক্সেস বের করা হয়, ডাক্তাররা অঙ্ক করে বের করে। হ্যাঁ, ডাক্তাররা অঙ্ক করে বের করে বেজ এক্সেস। এটা যেহেতু আইটেমের মধ্যে আছে, এইটা এই জন্য পড়ানো হয়েছে। এটা মাঝে মাঝে শর্ট নোটে আসে। হ্যাঁ, সো দিস ইজ অল অ্যাবাউট দিস টপিক। এটা একটু মনোযোগ দিয়ে পড়বে, আমি যেভাবে পড়িয়ে দিয়েছি, আমি তো এটা ভিডিও দিয়ে দিব, সাথে তোমরা মনোযোগ দিয়ে পড়বে। মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবা, মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে পড়বা, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবা, ঠিক আছে? এবং খুব ভালো করে বুঝে, না বুঝতে তো আমি আসি, আজকে রোববার, মঙ্গলবারে আইটেম দিবা। হ্যাঁ, আমার স্যার আইটেম দিবা মঙ্গলবারে। তোমরা কবে দিবা? বৃহস্পতিবার? জি স্যার। তাহলে বৃহস্পতিবার 9:50 থেকে 10টা, ঠিক আছে? বৃহস্পতিবার 9:50 থেকে 10টা আইটেম দিবা ইনশাল্লাহ, ঠিক আছে? আর যদি কিছু না বুঝো তাহলে আমাকে জানাবে। না বুঝার কিছু নাই, একটু মনোযোগ দিয়ে পড়লে বোঝা যাবে, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার এর আগের বারের যে আইটেমটা স্যার যাদের পেন্ডিং ছিল। আচ্ছা, পেন্ডিং আইটেম পরে, আইটেম গুলো শেষ হোক তারপরে নিব। হ্যাঁ, তাহলে হচ্ছে না, এমনি অনলাইন ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো? আইটেম কি 100 নাম্বারের হবে? কি বলছো বুঝি নাই।